স্টিল লাইফ। স্টিল লাইফ মানে বোঝায় যে কোনো জড় বস্তু সামনে রেখে দেখে দেখে আঁকা। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের স্টিল লাইফ বলতে আমরা বুঝি যে কোনো বলতে যে কোনো। দেখো যখন দেখবেন অনেক বড় বড় পেইন্টারদের ছবি দেখবেন, যেমন আমরা নর্মালি হয়তো বা ফল ফুল এগুলো আঁকি, কিন্তু বড় বড় পেইন্টারদের দেখবেন যে ওনারা কিন্তু অনেক সাধারণ সাধারণ জিনিস, যেমন ধরেন জুতা, একটা দেখবেন যে ফল মাটিতে পড়ে আসছে, একটা ভাঙা কোনো কিছু আঁকছে, একটা ডাস্টবিন, বা হইতে পারে একটা ধরেন মোটর। হ্যাঁ, মানে যেটা হচ্ছে কি আমরা অনেক সময় চিন্তাও করি না বা আঁকিও না, এই ধরনের জিনিসগুলো নিয়েও কিন্তু স্টাডি করা হয়। তো এই সমস্ত জিনিসকে স্টিল লাইফ বলা হয়, যেটা জড় বস্তু এবং দেখে সরাসরি আঁকা। কিন্তু যেহেতু আপনাদের সিলেবাসটা হচ্ছে এরকম যে কোশ্চেন আকৃতির দেওয়া হয়, চারুকলায় তো দেখে দেখে আঁকা শেখানো হয়, কিন্তু আপনাদের কিন্তু কোশ্চেন আকারের পরীক্ষাগুলো হচ্ছে এখন পর্যন্ত। সেই ক্ষেত্রে আমরা ড্রয়িংটা খাতায় কিভাবে করতে হয় কোনো কিছু দেখে আমরা সেটা শিখবো, এবং সামনে হইলেও আমরা একইভাবে মাপ নিয়ে জিনিসটা আঁকবো। ঠিক আছে? আপনি যদি যে কোনো জড়বস্তু একটা আঁকতে জানেন ভালো মতন, কিভাবে আঁকতে হয় মাপ শিখতে পারেন, আপনারা পৃথিবীর যে কোনো জড়বস্তু আঁকতে পারবেন এবং মাপ নিতে পারবেন। কারণ সমস্ত কিছু মাপ নেওয়ার নিয়ম একই, হয়তো বা গঠনটা আলাদা হইতে পারে, সেটা আপনি ড্রয়িং স্কিল আপনার ডেভেলপ করলে আপনি সেটা আঁকতে পারবেন। ঠিক আছে? তাহলে দেখেন আপনাদের সামনে এখন কি আছে, আশেপাশে ভুলে যান, আশেপাশে শিখবেন না, শুধু এই বোতল। আপনাদের সামনে একটা বোতল আছে, এই যে বোতলটা, এই বোতলটা কিভাবে আছে, বা এই বোতলটা আঁকতে গেলে খাতাটাকে কিভাবে নিতে হবে। এই বোতলটা যদি আমি শুধু আঁকি, দেখবো কি বোতলটা কি শেপে, ভার্টিক্যাল শেপে, তাই না? ভার্টিক্যালের দিক দিয়ে এটা বড়, তাইলে আমাকে খাতাও নিতে হবে ভার্টিক্যাল শেপে। আমি যদি ঘুরাই নিতাম এটা হয়ে যেত হরিজন্টাল শেপ, কিন্তু হরিজন্টাল শেপ আমি তখনই নিব যখন আমার ছবিটা হরিজন্টালি বড় হবে। এটা হচ্ছে ছবি আঁকার একটা নিয়ম। ছবি আঁকার একটা সবচেয়ে বড় নিয়ম কি, আমি যে বস্তুর ছবি আঁকবো সেই বস্তুটা যেভাবে বেশি, এই প্রস্থে বেশি হইলে আমার খাতা প্রস্থে নিতে হবে, যদি সে দৈর্ঘ্যে বেশি হয় আমার খাতা দৈর্ঘ্য করে নিতে হবে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। তাহলে দেখেন, যদি আমরা এই বোতলটার কথা চিন্তা করি, যে ম্যাক্সিমাম বোতলই তো লম্বায় বেশি হয়, চড়ায় বোতল বেশি হয়, এরকম রেয়ার বোতল হয়তো বা আছে, গোল শেপ বা ওরকম শেপের আদৌ আছে কিনা আমার জানা নাই, হয়তো বা। ঠিক আছে, ম্যাক্সিমাম কিন্তু এইভাবে হয়, কিন্তু ওভাবেও হইতে পারে। আমি কিন্তু বলে দিচ্ছি যে ওভাবে হইতে পারে, তখন আমাকে খাতা ওভাবে নিতে হবে। এক, প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম, যখন কোনো জড় বস্তু আঁকা হয় অবশ্যই সেটা লাইফ সাইজের বা তার থেকে ছোট হইতে হবে, কখনোই তার থেকে বড় হওয়া যাবে না। এটা হচ্ছে একদম জিরো পাওয়ার মতন। আপনি যত সুন্দর করেন কিন্তু বড় আঁকছেন, তার মানে আপনাকে জিরো দিতে পারবে না। কালার ঠিক আছে, ড্রয়িং ঠিক আছে, কিন্তু আপনি সাইজে বড় আঁকছেন, তার মানে আপনি জিরো পাবেন। আপনাকে হয় লাইফ সাইজ। লাইফ সাইজ বলতে কি, যেটা যতটুকু ততটুকুনি, নইলে তার থেকে ছোট, কিন্তু বড় হওয়া যাবে না। এটা একটা অনেক বড় ভুল স্টিল লাইফের ক্ষেত্রে। কারণ কি, এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে যখন আপনি জিনিসটা সাইজের থেকে বড় আঁকবেন, ওইটাকে অন্য কিছু মনে হবে, এটা খুব স্বাভাবিক, অন্য একটা আইটেম মনে হবে। কিন্তু আপনি যদি লাইফ সাইজ আঁকেন তাহলে অ্যাকুরেট আপনি কি আঁকছেন, যদি ড্রয়িং ভুলও হয় তাইলেও ইজিলি ধরা যাবে, আর ছোট হইলেও বোঝা যাবে। কিন্তু বড় হয়ে গেলে জিনিসটা আরেক রকম হয়ে যাবে। ঠিক আছে, তাইলে আমরা নিয়ম পাইলাম কি, এখানে দুইটা নিয়ম পাইলাম। একটা, আমাদের ছবি যেই সেইভাবে থাকে আমাকে ড্রয়িংটা সেভাবে করতে হবে। দ্বিতীয়ত আমরা পাইলাম কি, যে লাইফ সাইজে রাখতে হবে বা তার থেকে ছোট আঁকতে হবে। হ্যাঁ, উদাহরণস্বরূপ একটা বলি, অনেকে হয়তো এই কথাটা বুঝবেন না। যেমন ধরেন এটারই ড্রয়িং করবো, আমি তো বলছি যে যে কোনো জিনিস সামনে রেখে রাখবো। ধরেন এটা একটা কি, এটা একটা স্টিল দেওয়ার একটা মেশিন। এখন ধরেন এটা আঁকবো, তাহলে এইটা যদি আমি খাতায় রাখি, আমি এটার মাপটা পাচ্ছি যতটুকু, কতটুকু পাচ্ছি, আমি এটার মাপটা ধরেন এতটুকুন একটা মাপ পাচ্ছি, তাই না? এই দাগ দিচ্ছি হালকা করে, এইটুকু। তাহলে এটা সর্বোচ্চ এতটুকু আঁকা যাবে, আর নাইলে এটার থেকে আরো ছোট, মানে এতটুকু আঁকতে হবে বা আরো ছোট আঁকা যাবে, কিন্তু কখনোই এটা এত বড় করে আঁকা যাবে না। ঠিক আছে, এই আমরা রুলস পাইলাম। এখন আমরা শিখবো যে কোনো কিছু কিভাবে আঁকতে হয়। যখন আমরা কোনো
সেই জিনিসের মাথা থেকে, প্রত্যেকটা জিনিসেরই মাথা আছে, প্রত্যেকটা জিনিসেরই মাথা আছে। বোতলের তো মাথা আছে, আমরা তো বলি, কিন্তু বোতল ছাড়াও আদার্স যে কোনো জিনিসেরই আমি মাথা কিন্তু আমাদের আছে। তো ওই মাথাটা দেখে আমরা ড্রয়িংটা শুরু করব, মাথা থেকে ড্রয়িংটা শুরু করব। দেখেন এটার মাথা হচ্ছে এখানে, এই মাথা দিয়ে ওর পুরো বডির মাপ আমরা বের করি। কিভাবে? আমি যদি এটার মাঝখানে একটা ভার্টিক্যাল লাইন টানি, সরি হরিজন্টাল ভার্টিক্যাল লাইন টানি, এবং দুই পাশে যদি দুইটা হরিজন্টাল লাইনটা আমি এটাকে আটকাই দিই মিডিলে, একদম মিডিলে, তাইলে দেখেন আমাদের কি দাঁড়াবে, এই মাথাটার সাইডটা ঠিক যদি আমি ধরি পেন্সিলের এতটুকু, ঠিক পেন্সিলটা দিয়ে এভাবে ধরবেন আঙ্গুল দিয়ে, যে এই আঙ্গুল দিয়ে আমি মাপটা দিচ্ছি, যে পেন্সিল এখানে ধরছি, এই যে আমার আঙ্গুল, এই যে মাথাটাকে এখানে এতটুকু আছে আমি এভাবে আটকাইছি। আচ্ছা, এরপরে দেখেন আমি যদি ওই মাথাটাকে এভাবে ধরে ওর বডিটাকে মাপতে চাই, তাহলে 1 2 3 4 5 6 7, ওর মাথার থেকে ওর বডি হচ্ছে 7 গুণ বড়। এখন অনেকের মনে হইতে পারে যে আমি এই মাপগুলো কিভাবে বুঝতে, যখন আপনি পেন্সিলটা এই নখটা দিয়ে ধরবেন, দেখেন সবাই লক্ষ্য করেন, এই নখ দিয়ে যখন আপনি একটা, এই যে আমি যে নখটা বসাইছি, আওয়াজ বন্ধ করেন, এটা যখন আমি এখানে এই নখটা বসাইলাম, এই নখ দিয়ে লক্ষ্য করেন, এই যে পেন্সিল ছাড়ে দিচ্ছি, এই নখ দিয়ে একটা হালকা আঁচড় কাটবো। যখন আমি পেজের মধ্যে আঁচড়টা কাটলাম, আঁচড়টা আমি বুঝতে পারবো, মোবাইলে না দেখলেও আপনি আপনার চোখে দেখতে পারবেন। সবাই আঁচড় পেতে দেখেন, কাগজে দেখবেন আঁচড় বসে। আবার যখন পেন্সিলটা উঠে নিচে ধরতেছি, তখন আমি নিচে এই নখ দিয়ে আঁচড় কাটতেছি, আর অপর দিকে পেন্সিলটা দিয়ে ওই যে আঁচড়, ওই আঁচড়ের মধ্যে একটা করে এরকম হালকা করে একটা দাগ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মানে খুব সামান্য একটা দাগ বসাই দিচ্ছি। আবার যখন আমি নিচে যাচ্ছি একটা দাগ বসাই দিচ্ছি। এভাবে করে আমি পুরা বোতলের দাগ নিয়ে আসি, দেখলাম আমি মাথা থেকে এটা 7.5 গুণ বড়। ঠিক আছে, এইটা হচ্ছে একটা হিসাব। আরেকটা হিসাব হচ্ছে, দেখেন মাথার পরে যে কোনো জিনিসের আরেকটা স্টেপ আছে, ধরেন ওইটা বরদাম আসতে পারে, ওইটা বডি আসতে পারে, এক একটা জিনিসের এক এক রকম স্টেপ আছে। আমি সেই হিসাবে যদি সেই স্টেপটা ধরে নিই, যেমন মাথা থেকে ধরেন আমি এইটুকুন জায়গাকে একটা ভাগ করে নিলাম, এই যে গলা, এটা বলতে পারেন একটু গলা। হ্যাঁ, আপনি মনে করেন এই গলাটা পর্যন্ত একটা স্টেপ ধরলেন, ধরে আপনি মাথা সহ এই গলাটার মাপটা বের করেন আগে 1 গুণ, আর কি 2 গুণ না, 2 থেকে একটু কম, তাহলে 2 থেকে একটু কম, মানে এইখানে একটা দাগ বসলো ধরেন, তাহলে এটা হলো মাথা থেকে এই পর্যন্ত হলো কি গলা, গলার মাপ আর বের করতে। এখন আমি মাথা দিয়ে ধরেন এই পুরোটা মাপ বাইর করতে গেলে কিন্তু মাথাটা অনেক ছোট, 7 গুণ মাপ আমাকে দিতে হচ্ছে। আর যদি আমি এখন এই গলার মাপটা বের করে ফেলছি, মাথা থেকে বের করে ফেলার কারণে হলো কি, আমি গলা মাথা সহ এই পুরো জিনিসটাকে যদি একটা ধরি, তাহলে 1 গুণ 2 3 আর 3.5 হয় না, 3.5-এরও অর্ধেক বোতলের মাপটা বের হয় যদি আমি গলাটাকে ধরি। প্রথমে আমাকে এই জিনিসটাকে এইখানে, যে জিনিসটা যেখান থেকে ড্রয়িং করবো সেখানে ওই মাপটা ধরে নিতে হবে, এবং এই গলা থেকে ওর সাইড কতখানি, দেখেন যে মিডিলে যে লাইনটা ছিল, ওই মিডিলের লাইন থেকে 1.5 গুণ, তাহলে এক সাইডে যদি হয় 1.5 গুণ, এই পাশে 1.5 গুণ আছে, তাহলে মোট 3টা গলা, 3টা মাথা কাটলে এখানে বসানো যাবে, এতটুকুন হচ্ছে ওর চওড়া। আচ্ছা, এখন দেখেন এখানে তো মাপটা এইভাবে দিচ্ছি, অনেকের হয়তো বা কষ্ট হচ্ছে বুঝতে। এখন এই যে যেভাবে এখানে দেখলাম, এইভাবে আমরা এখানে ড্রয়িং করবো, তাই আমার জন্য জিনিসটা আরো ইজি হবে। দেখেন আমি যে কোনো জিনিস ড্রয়িং করার আগে একটা ভার্টিক্যাল লাইন, ওই যে সেই মিডিল লাইন, যে কোনো জিনিসকে ভাগ করতে হবে মিডিল লাইন, এবং দুটো হরিজন্টাল লাইন ব্যবহার করে নিব শুধুমাত্র এই কাজের জন্য, যে আমি কতটুকুনের ভিতরে ড্রয়িংটা করব, আমি এতটুকুনের ভিতরে ড্রয়িংটা করব ইন টোটাল ড্রয়িং। আচ্ছা, এরপর আমি চোখের আন্দাজে ওর গলা, মানে মাথাটা যতটুকু আছে, দেখেন
এতটুকু, এখানে একটা ওভাল আঁকবো, লক্ষ্য করেন এই যে ছোট্ট একটা ওভাল একদম মিডিল, এই যে মিডিল একটা লাইন আছে, এই লাইন থেকে যদি আমি এভাবে আঁকি আমার এখানে একটা ছোট্ট একটা ওভাল হবে, ওভাল দিব। এবং চোখের আন্দাজে প্রথম কাজ করতে হবে, আমি বলছিলাম যে আমাদের চোখ আর আমাদের হাত এখন স্কেল আর কম্পাস, তাইলে চোখের আন্দাজে আমি প্রথমে যে ওর মাথাটা আছে ওই মাথার যে আন্দাজটা, সেই আন্দাজটা আমি চোখের আন্দাজে এখানে বসিয়ে নিব। হ্যাঁ, একদম অবিকল যেরকম ড্রয়িং আমি দেখতেছি আমার চোখ দিয়ে, আমি সেই আন্দাজে দেখে এখানে একটা ড্রয়িং করে নিব। করে নিছি। আমি কিন্তু এইটা কি করছি, এই যে এই ধাক্কাটা দেখে এইখানে আমি চোখের আন্দাজে ড্রয়িং করছি, আর কিছু না। এখন আমি হচ্ছে এইখানে যে মাপটা নিব সেই একই মাপ আমি এইখানে নিব, এই ঢাকনা দিয়ে আমি পুরোটা মাপ পাই করব। যেমন ধরেন আমি এখন খালি গলাটা আঁকবো, আগে আমি দেখলাম আমার মাথা কতটুকু, তারপর আমি মাপ দিলাম 1, 1.5, তাহলে এই পাশেও 1.5, তাইলে আমি এখন আমার এখানে দেখেন এটা ধরলাম 1, এই হলো 1.5, আর একটু কমবে, তার মানে এখানে যাবে 1.5। তাহলে এখানে যদি 1.5 দেয়, এই পাশে বোতলের 1.5 থাকে, আমার ঠিক এই পাশে বোতলের আবার 1.5, এই 1.5 নিলাম, এই 1.5 নিলাম, 1.5 নিয়ে কি করলাম দেখেন এই পাশে দুইটা লাইন বসাই গেলাম। এটা কিন্তু একটা আন্দাজে লাইন, হ্যাঁ, যেটা লাইনটা আমি দিয়ে নিলাম, হ্যাঁ, মানে ওর কাজটা এই পর্যন্ত আছে। আচ্ছা, তারপরে কি করব দেখেন, এই যে এখানে ওর মাথার সাথে আমি বডির মাপ দিলাম 1, এটাও কিন্তু ওই যে 1.5, ঠিক আছে। তাহলে আমি এখানে মাপ নিই এখন 1, এখানে হলো হয় 1.5, এই 1.5। এখন আমি দেখেন এই যে ড্রয়িংটা কিভাবে আসছে, এই 1.5-এর এখান দিয়ে ড্রয়িংটাকে এভাবে গেছে, ঠিক। আমি এখন এখান থেকে দেখে এইটাকে এভাবে মিলাবো। এবং দেখেন এখানে একটা ওভাল আসছে, আমি সবসময় বলছি যে ওভালের থেকে ওভাল যখন নিচে যাবে অবশ্যই এটা দিন দিন কি হইতে থাকবে, সাইজে বড় হইতে থাকবে। এই ওভালটা আমি দিলাম, ওভালটা কিন্তু ফুল ওভাল, এই যে ওভাল আসছে পুরোটাই আসছে, পিছনে আসছে সামনেও আসছে, দেখেন অনেকগুলো শেপে আসছে। হ্যাঁ, এই হইলো আমার গলা বের হইলো খালি। এখন আমি এখান থেকে গলা থেকে বডির মাপটা দিব, এই যে গলা ধরেন এই যে 1, 2 আর একটু, কি। তাইলে এখন আমার যদি এখানে বডি হয় দেখেন এই যে 1, এই যে দেখেন এই যে হাত দিয়ে আমি এই যে নখ দিয়ে কাটলাম, এই যে 1 কাটছি, 2 আর কি অল্প একটু, তার মানে হবে কি এইখানে এখানে যাবে। এই হচ্ছে আমার বোতলের শেপ। তাইলে এখন যদি এখান থেকে এই লাইনটা যদি এই এতটুকু পর্যন্ত আসে, তাহলে এই ওভালের থেকে এই ওভালটা সাইজে বোলের দিক দিয়ে বড় হবে। তাইলে আমি যদি এরকম করে গোলটা দিই, লক্ষ্য করেন এখানে জিনিসটার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে এই যে 2 কোণ, আমার কিন্তু বোতল এই পর্যন্তই, কিন্তু যখন ওভালটা এদিকে চলে গেল তখন চোখের মনে হবে যে এটা একটু ছোট, এটা অ্যাকচুয়ালি ছোট না, কারণ আমার বোতলের গোল কিন্তু এখান পর্যন্ত, ওভাল শেপটা আছে এখান দিয়ে একটু কমায় দেয় জিনিসটাকে। হ্যাঁ, ওভাল শেপটা একটু কমায় দেয়। তাইলে এই দেখেন আমার প্রমাণ সাইজের যে বোতলটার কথা আমি বলছিলাম সেই বোতলটা আমার বের হলো। ঠিক আছে, বুঝাইতে পারছি। এখন কথা হচ্ছে যে স্কেলের মাপ এর থেকে 1000 গুণ সোজা, এটা আপনি চোখে আর হাতে মাপ দিবেন। এটাও একটু বলে নি, অনেকের কাছে মনে হবে মানে জটিল একটা জিনিসটা, কিন্তু হ্যাঁ আসলে জটিল। কারণ স্কেল দিয়ে একটা সোজা দাগ দেওয়া আর একটা হাত দিয়ে সোজা দাগ দেওয়া অবশ্যই কঠিন। হাতেরটা অবশ্যই কঠিন, কারণ এটা একটা অনেক ধৈর্য এবং অনেক প্র্যাকটিসের পরে এটা আসবে। এরকম এই যে মাপটার কথা বললাম, এই যে ড্রয়িং এর কথা বললাম, এখানে কিন্তু সব আন্দাজ করে হচ্ছে, এখানে কিন্তু কোনো কিছু ওই যে স্কেলের মাপে ইঞ্চি টু ইঞ্চি হচ্ছে না, আন্দাজ করে
জিনিস আঁকতে হচ্ছে, কিন্তু সেটা অ্যাকুরেট হইতে হবে। হ্যাঁ, মানে যেটা সেটাই হইতে হবে। তাহলে এটা কিন্তু অনেক বেশি কঠিন, কিন্তু হ্যাঁ, এটা যদি আপনি ধৈর্য ধরে প্র্যাকটিস করেন সম্ভব। ঠিক আছে, অনেকের কাছে জিনিসটা অনেক জটিল মনে হচ্ছে। এই একই জিনিসের উপর আমরা কয়েকটা ক্লাস করবো, টেনশনের কোনো কিছু নাই। কিন্তু এই একই ভাবে আমরা কিভাবে এখন লাইভে আঁকবো, আমি সেই জিনিসটা একটু পরে বলতেছি। দেখেন, এখন দেখেন মাপটা কি হইলো। প্রথমে আমি এখানে মাপ নিলাম, এই মাপি আমি যাই এখানে নিলাম, নিয়ে আমি ড্রয়িংটা করলাম। এখন আমি যদি বাস্তব এরকম কিছু ছবি দেখে দেখে মাপ দেখে দেখে এখানে আঁক, এই জিনিসটা কিন্তু আমার মুখস্থ হয়ে যাবে। যখন আমার মুখস্থ হয়ে যাবে তখন কিন্তু আমি একটা, যদি কোশ্চেন আসে, কোশ্চেনে লেখা থাকে যে আপনি একটা বোতল আঁকেন, একটা বোতল আঁকেন, আমি কিন্তু যে বোতল ড্রয়িংটা প্র্যাকটিস করছি, আমি যে কোনো বোতল আঁকতে পারবো। কোকা কোলার বোতল যদি এখন দেয়, ধরে কোকা কোলার বোতল আমি প্র্যাকটিস করলাম, তাহলে কোকা কোলার বোতল আমি আঁকতে পারবো, বা যে কোনো বোতল আঁকতে পারবো। হ্যাঁ, আবার যদি ধরেন এখন বলে যে কি একটা বাটির ছবি আঁকতে, আপনি বাটি এভাবে প্র্যাকটিস করলেন, তাই আপনি বাটি আঁকতে পারবেন। হ্যাঁ, ফল আঁকতে পারবেন, সব আঁকতে পারবেন যদি আপনি এভাবে প্র্যাকটিস করেন। তখন কিন্তু ওই মুখস্থ ড্রয়িং করা যায়। মুখস্থ ড্রয়িং আরো সোজা, কিন্তু মুখস্থ ড্রয়িং এর আগে এভাবে চর্চা করে নিতে হয়, তখনই যাই আপনি মুখস্থ কাজ করতে পারবেন। এখন আসেন, যদি আমি লাইভে আঁকি, মানে সরাসরি, এটা তো বই দেখে আঁকাইলাম, সরাসরি এই যে একটা বোতল, এখন যদি সরাসরি এই বোতল আঁকতে যাই, তাইলে আমি এখন কি করব? এই বোতলটাকে আমি রাখবো আমার হাতের থেকে কয়েক হাত দূরে রাখবো। লক্ষ্য করেন, কয়েক হাত মানে আরো দূরে রাখবো। হ্যাঁ, তখন বোতলের শেপটা কিন্তু এইটা আরো চিকন দেখা যাবে, এই বোতলের মতন দেখা যাবে যখন এটা বেশ দূরে চলে যাবে। হ্যাঁ, তাহলে দেখেন আরো দূরে, কয়েক হাত দূরে দেখে আসতে হয়। তো কয়েক হাত দূরে যখন রাখবো, আমি ঠিক পেন্সিলটাকে এভাবে ধরবো, ধরে ঠিক ওই যে পেন্সিলের মাথা দিয়ে এই আঙ্গুল দিয়ে আমি মাপ দিব যে আমার বোতলের ঢাকনা উপরে কতটুকু। লক্ষ্য করেন, দেখেন আমি বোতলের ঢাকনাটা, এই যে দেখেন আমার এই যে আঙ্গুল, এই যে ধরে ফেলছি আঙ্গুল দিয়ে, এই এক এক, এই যে 2 3 4 5 6, ঢাকা থেকে ওর বডি হচ্ছে 6 গুণ বড়। এখন আমি কি শিখেছিলাম যে আমাদের জিনিসটা ইজি করার জন্য আমরা কি করব, আগে বোতলের ঢাকনা ধরে বোতলের গলার মাপটা বের করে ফেলবো। 1 2, মোটামুটি 2 গুণ হচ্ছে ওর গলার, দেখেন উপরের এই অংশটা। এখন এইখানে যায় কিন্তু আবার এই শেপটা আসছে, এখানে যে শেপটা দিয়েছিলাম ওই শেপটা এই বোতলের এই জায়গায়। ঠিক আছে, তাই আমার এখন যদি এটা ড্রয়িং করতে হইতো, তাই আমি কি করতাম, আগে হচ্ছে বোতলের ঢাকনা ড্রয়িং করতাম, তারপরে বোতলের গলা ড্রয়িং করতাম, তারপরে বোতলের ঢাকনা আর গলাটাকে আমি একসাথে ধরতাম। কতটুকু, এই যে আঙ্গুল দিয়ে ধরছি একসাথে ধরে, আমি তারপরে পুরো বডিটা ওর থেকে কত বড় বের করতাম। এবং ঠিক আমি এদিকে ধরতাম, ওই দিকে কিন্তু আমি যখন খাতায় ড্রয়িং করতাম, তখন কিন্তু আমি আর ওই বোতল হচ্ছে আপনার কি করতাম, বোতলের মতন করে না, আমি খাতায় কিন্তু আমার চোখে স্কিল দিয়ে ওইটা সাইজ আসবো। হ্যাঁ, লক্ষ্য করেন, আমি দেখাই যে বোতল আছে, খাতা আছে আপনাদের সামনে, কি ড্রয়িংটা যেরকমই দেখা যাক, আপনি দেখে বোঝার চেষ্টা করেন যে আমি কি বুঝাই যেতাম। তার জন্য আমি এভাবে নিলাম, দেখেন আমি যে লাইন দিলাম কতটুকুনের মধ্যে আঁকবো সেটা দিয়ে নিলাম, এতটুকুনের মধ্যে আঁকবো। এখন আমি ঢাকনাটা দেখে আমার চোখের আন্দাজে ঢাকনাটা আমি তৈরি করতেছি। এখন কিন্তু আমার পুরো চোখের স্কিল কাজ করতেছে, এখন কিন্তু আমার কোনো মাপ ঝোঁক নাই। এই যে কাজটা করলাম, এতটুকু কাজ কিন্তু আমার চোখের মানে চোখ আমাকে বলে দিচ্ছে যে কাজটা এরকম, ড্রয়িংটা এরকম, এখানকার ড্রয়িং যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা কিরকম, সেই ড্রয়িংটা হচ্ছে এরকম। এবং একটা ঢাকনার মধ্যেও দেখবেন অনেক ড্রয়িং। আচ্ছা, করলাম, করার পরে আমি এখন মাপ দিব আবার এই ঢাকনার থেকে ওর গলা কতটুকু, এই 1 2 3 একটু কম। তাহলে আমি এখন এখানে আসতে ধরবো, ধরে দেখেন এই যে 1 2, 2 এখানে হয়, আমি দেখছিলাম কি 2 একটু কম নাকি, এই 3টা মিলায় 3 একটু কম হয়, তাহলে এখানে দাগ দিলাম। আচ্ছা,
দাগ দেওয়ার পরে দেখেন এই যে ড্রয়িং এর যে এই যে দুই পাশের যে লাইনটা, এই লাইনটা কিন্তু একটু ঢাকা থেকে একটু ত্রিভুজের মতন গেছে, বা ঢাকনার সমানই, এটা সমান হইতে হইতে জিনিসটা একটু চওড়া হয়েছে। এটা কি করলাম, এটা কিন্তু চোখের স্কিল কাজ করলো, এখানে কিন্তু কোনো মাপ না, এটা কিন্তু একটা জিনিসটা এরকম আসছে, একটা বোঝার ক্ষমতা। হ্যাঁ, আচ্ছা দেখেন, এখন আমি আবার ধরলাম কলম, এই এক, গলা পর্যন্ত পুরাটাকে ধরলাম, মাথা থেকে গলা এক, তাহলে এক, দুইও হয় না, অল্প একটু, তাই না? তাইলে আমরা কি করবো এখন, দেখেন এই পুরোটাকে যদি ধরি, এই যে এক, দুই হইলে এখানে যায়, কিন্তু এখানে না, অল্প একটু, তার মানে মাপটা আমার এখানে। আচ্ছা, এখন তাহলে ড্রয়িংটা বের করি। ড্রয়িংটা দেখেন দুই পাশে আমার একটু হালকা করে এরকম গেছে, এরকম যায়, এখানে একটা ওভাল শেপ আছে, ওভাল শেপ আছে, দুই পাশে দুইটা লাইন গেছে। দেখেন এই লাইনগুলো যে কতটা জরুরি, এখন বুঝতেছেন যে লাইন ছাড়া কোনো কিছু নাই পৃথিবীতে। হ্যাঁ, কতটা জরুরি, মানে এই লাইন ছাড়া এগুলো ড্রয়িং কখনোই করতে পারবেন না। এই ওভাল শেপ ঠিক মতন না থাকলে, লাইন ঠিক মতন না থাকলে এগুলা ড্রয়িং করা অসম্ভব। আচ্ছা, আমি কি বলছিলাম যে এই ওভালের থেকে নিচের ওভালটা আরো আরো গোল হবে, যত নিচ দেখতে থাকবে, মানে কোনো কিছু। ছবিকে কালার করার আগে, মানে আপনি একটা রং করবেন, প্রথমে তো আপনি ড্রয়িং করলেন, এটা হচ্ছে সবার প্রথম ধাপ, ড্রয়িং। তারপরে সেকেন্ড ধাপ কি, কালার, তাই না? কালার করবেন। ড্রয়িং এবং কালারের মধ্যবর্তী ধাপ হচ্ছে স্কেচটা। স্কেচ যদি আপনি না করেন, কালারটা চট করে ধরতে পারবেন না। এবং অনেক সময় আমাদের এরকম হয়, যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি না, যেমন ধরেন আপনি এই মুহূর্তে একটা দৃশ্য আঁকতেছেন, এখন দুপুর 12টা বাজে, আপনি কিন্তু একই দৃশ্য আপনার ওই 1 ঘন্টায় শেষ করতে পারবেন না। আপনার এমন আছে অয়েল কালার করতে কয়েকদিন সময় লাগে, তাই না? তো সেই সময় 2-1 ঘন্টা পরে কিন্তু কালারের যে ব্যাপারটা, সেটা পুরো পরিবর্তন হয়ে যায়। কারণ নেচার আমাদেরকে 12টার দিকে যে কালারটা দেয়, 3টার দিকে কিন্তু সেই কালার আর থাকে না। নেচারের কালার অন্য হয়ে যায়, তাই না? সন্ধ্যার পরে তো কথাই নাই, বুঝে নিতে সব অন্ধকার হয়ে যায়। তাই এখন কথা হচ্ছে যে ওই ছবিটা আপনি কন্টিনিউ কিভাবে করবেন, বা ওই জিনিসটা মনে কিভাবে রাখবেন, যে কোথা থেকে জিনিসটা কিভাবে আসছিল। এটা সহজ পদ্ধতি হচ্ছে যে কোনো জিনিস আঁকার আগে সেটা স্কেচ করা। কারণ স্কেচে মূল ব্যাপারই হচ্ছে আলো ছায়া। আমার আলোটা আমি কোথা থেকে শুরু করব, সেই জিনিসটা, এবং ছায়াটা কোথায় পড়ছে, এই জিনিসটা মাধ্যমে আমাদের স্মৃতিতে থাকে, এবং আমাদের কাছে একটা ডকুমেন্ট থাকে যে এই ছবিটা এরকম। পরবর্তীতে যখন আপনি কিছুদিন কালার প্র্যাকটিস করবেন, অনেক সময় কালারেরও প্রয়োজন হয় না, আপনি নিজে নিজে স্কেচ দেখেই একটা ছবি কমপ্লিট করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো একটা স্কেচের গুরুত্ব হচ্ছে আমাদের ছবি আঁকার জন্য অনেক, কারণ এটা হচ্ছে কালার, এবং যেটা বললাম যে ড্রয়িং এর মধ্যবর্তী একটা ধাপ। এবং কিছু স্কেচ আছে দেখবেন খুব কুইক করে, মানে খুব দ্রুত, জাস্ট বোঝার জন্য যে আলো ছায়া, বাসায় যায় আঁকতেছে। অনেক সময় আমরা রাস্তার মধ্যে একটা পরিস্থিতি দেখলাম, কিন্তু ওখানে তো কালার নিয়ে যাওয়া সম্ভব না, কিন্তু পেন্সিল আর ছোট্ট একটা নোটবুক নেওয়া সম্ভব। সেখানে কোন রকম ড্রয়িং করে একটু কালারটা বোঝার জন্য আপনি এদিক ওদিক স্কেচটা করে ফেললেন, তারপরে করলেন কি, বাসায় এসে আপনি ছবিটা আঁকছেন। ঠিক আছে? এরকম কিন্তু মানে অহরহ দেখবেন যে যারা পেইন্টার তারা এইভাবে কাজ করছে। এখন দেখেন স্কেচের আমি টোন আপনাদেরকে শিখাইছিলাম এর আগে একটা ক্লাস, সেটা দেখে দিবেন কিভাবে কি শিখিয়েছি। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে স্কেচ করার আগে সবসময় ধরে নিতে হবে কোথাও পুরো একটা দিকে আমার লাইট আছে, মিডিলে হইতে পারে, সাইডে হইতে পারে, এই সাইডে হইতে পারে। যেমন ধরেন আমার লাইটটা যদি আমি এখানে চিন্তা করি, এই জায়গাতে আমার সূর্যটা বা লাইটটা এখানে, তাহলে ঠিক দেখেন এটার আলোটার নিয়মটা কি হবে। ঠিক আলোটা এভাবে পড়বে না? তাহলে প্রত্যেকটা জিনিসের লাইটের প্রভাবটা ঠিক এই জায়গাটায় থাকে, এবং আস্তে আস্তে ছায়াটা এদিকে আসছে, এবং এখানে ওদের একটা শ্যাডো পড়বে। প্রত্যেকটা জিনিসেরই একটা করে শ্যাডো পড়বে, এবং শ্যাডোর মধ্যেও শ্যাডো পড়ে। এটা আমি দেখাইছিলাম আপনাদের একটা হাতের উদাহরণ দেখাই, যে শ্যাডোর মধ্যেও আলো ছায়ার ব্যাপার থাকে, তাই না? ডার্ক অ্যান্ড লাইটের একটা ব্যাপার থাকে। তো দেখেন আমার যদি এইখানে আমি ধরে নিই সূর্যটা এখানে, তাহলে এখন স্কেচটা আমি যদি শুরু করি, এবং স্কেচের যে টোন আছে এটা কয়েকভাবেই দেওয়া যায়।
একদম আগে যেটা দিচ্ছি এরকম না, আরো অনেক রকম টোন আছে। আজকে আমি কিছু টোনেরও ছবি দিব। লক্ষ্য করেন একই গতিতে, গতির কোনো পরিবর্তন নাই, স্কেচের লাইনের কোনো পরিবর্তন নাই, একই লাইনে একই গতিতে এখানে কি করলাম, স্কেচটা করলাম। এখন আমার কিন্তু লাইট ওইদিকে, তাহলে লাইট যদি ওদিকে হয় তাহলে ধরে নেন আমাদের ওই জায়গাটা একেবারে একটা লাইট পড়তেছে, খুব কঠিন একটা লাইট পড়তেছে। তারপরে আরেকটা শেড, আরেকটা শেড আমাদের এইদিকে গেল। আচ্ছা, তারপরে দেখেন ফাইনাল যদি একটা শেডের কথা আমি চিন্তা করি, এখানে যেহেতু পেঁয়াজটা সামনে, তাহলে পেঁয়াজের কিন্তু অবশ্যই একটা কি করবে, একটা ছায়া পড়বে, তাই না? আচ্ছা, তারপরে দেখেন আমি যদি চাই যে না এই পুরোটাকে একটু সফট করবো, এই পুরোটার উপর একই গতিতে যদি আমি আবার একটা এরকম করে স্কেচ করি, এটা অনেকের মনে হতে পারে যে আলো ছায়াগুলা না, সব দিকে যেহেতু আমি দিচ্ছি তাহলে সব দিক সমান ভাবে কি হবে, গাঢ় হবে। হ্যাঁ, পুরাটার উপর যেহেতু আমি দিলাম, আমারটা কিন্তু সমান ভাবে গাঢ় হই। যেমন এখন দিলাম যতগুলো জায়গায় পড়লো সমান ভাবে পড়লো, কারণ আমার পেন্সিলের প্রেসার সমান। হ্যাঁ, এটা সমান ভাবে পড়লো। আচ্ছা, এখন দেখেন টমেটোর কালারটা হয় লাল, এখন টমেটোর বোটা যেটা উপরে থাকে সেটার কালার হয় গ্রিন, তাহলে লালের থেকে কিন্তু গ্রিন কালার অনেক বেশি ডার্ক। তাহলে আমি এখানে সেই ডার্কটা চিন্তা করে একটা ডার্ক স্কেচ দিই। এবং এই যে ডার্কটা দিলাম, এই ডার্কের নিচে যেহেতু এখানে আমার বোটাটা আছে, তাহলে এখানে কিন্তু একটা ডার্ক ভাব থাকবে সবসময়। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন আমার এই যে টমেটোর কিন্তু একটা ছায়া হবে, এই ছায়াটা মোটামুটি এখান থেকে এভাবে যাচ্ছে। তাইলে আমি ওই ছায়াটা যখন আঁকবো, লক্ষ্য করেন এটা আমি পুরাটার উপরে সমান গতিতে একটা একটা দিলাম। এবং আমি কিন্তু এই যে টমেটোর উপরেও দিচ্ছি, হ্যাঁ, খুব লাইট করে দিচ্ছি, খুব গাঢ় করে দিচ্ছি না, লাইট করে একটা দিলাম। এরপরে করলাম কি দেখেন, আরেকটা টোন, এটার উপরে কি করলাম আমি আরেকটা টোন দিলাম। এবং এই জায়গাটা যেহেতু ভিতরে, এটা অনেক বেশি ডার্ক হবে। হ্যাঁ, এখানে আমি কয়েকটা টোনই দিচ্ছি, এই যে দেখেন কয়েকটা টোন দিচ্ছি। এই এখন যদি চাইতাম এটাকে পুরো একটা অ্যাকুরেট একটা টমেটোর শেপ, সেটাও কিন্তু দেওয়া যেত টমেটোর মতন করে একটি। হ্যাঁ, যেহেতু টমেটোটা আমার সামনে তো নাই, আমি হচ্ছে আমার মতন করে একটা শেপ দিলাম। আচ্ছা, এখন ধরেন আমি যে এখানে ভুল মানে এখানে লাইট দিতে পেরেছিলাম, তাই এই জিনিসগুলো এঁকে এঁকে ফেলছি। ধরে নেন এই জিনিসটা কিন্তু এখন এখানে পড়বে, যেটাকে বলে একটা এক্সট্রিম লেভেলের একটা লাইট পড়া। হ্যাঁ, এক্সট্রিম লাইট পড়ে, একদম দেখবেন যে সাদা একটা কিছু লাইট পড়ে, যে কোনো জিনিসের মধ্যে দেখবেন যে সাদা একটা লাইট পড়ে। সেই লাইটটা দেওয়ার জন্য আমি এভাবে করে একটু মুছলাম, মুছার পরে দেখেন আমি আবার করবি পুরাটার উপরে দেবো, ওই সাদাটা সাদার মতন দেখা যাবে, পুরাটা একটা সফট ভাব চলে আসবে। হ্যাঁ, আবার যদি চাই যে না আমি এটা রাখবো, তাহলে এটাও রাখা সম্ভব। সেক্ষেত্রে এটা কিভাবে করে মুক্তি, কিভাবে করে মুছে দিতে হবে ওই লাইটটা। এবং এই জায়গাটা সবচেয়ে ডার্ক হবে, কারণ এখানে টমেটোর কোনো মানে আলোই পড়তেছে না, এবং এখানে পেঁয়াজের যে শেডটা, সেই শেডটা কিন্তু এই টমেটোটার উপরে আসে। এটা গেল টমেটো। এখন টমেটোর থেকে কিন্তু পেঁয়াজের কালার কি হয়,
তাই না? টমেটো থেকে পেঁয়াজ, যে টমেটোটা একদম লাল এবং কি হয়, খুব শক্ত একটা জিনিস, মানে পেঁয়াজের থেকে একটা গোল সলিড ভাত, পেঁয়াজটা তুলনামূলক হালকা একটু টকটকে পদার্থ। তাহলে আমরা যদি সেই কথা চিন্তা করে একটু স্কেচটা দেই, প্রথম থেকে আমাদেরকে ওই লাল ভাবটা মাথায় রাখতে হবে, যেটা ওটার থেকে লাল হবে। পেঁয়াজে এরকম একটা ড্রয়িং থাকে না, ওই একটু ইয়ে থাকে থাকে না? তারপরে ধরেন এখানে যদি আমি ওই রশ্মি গুলো কথা চিন্তা করি, আবার যদি মনে করি দুইটা মিলে গেছে, তাইলে আমি এখানে কাট দিয়ে দেখেন আবার হালকা হালকা করে ছোট ছোট করে এরকম করে স্কেচ দিতে পারি, যেটাতে আমাকে এটা থেকে এটাকে পৃথক করবে এবং পরবর্তীতে এটাকে আবার এভাবে করে মিলায়ও দিতে হবে, তাইলে জিনিসটা কাটালো একটা ভাব মনে হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে একটা জিনিসের উপর একটা জিনিস থাকে, ওটার একটা কিন্তু দেখবেন প্রভাব পড়ে, একটা ওয়েট আছে। আচ্ছা, এখন দেখেন পেঁয়াজের মানে ছায়াটা, পেঁয়াজটা হালকা হইতে পারে কিন্তু পেঁয়াজের ছায়া কিন্তু গাঢ়। কেন গাঢ় হবে? কারণ পেঁয়াজটা এটা থেকে দূরে আছে, আর ছায়ার মধ্যে তো এই হালকা গাঢ় বিষয়টা থাকে না। একটা বেগুনের ছায়া অনেক গাঢ় হতে পারে, তাই না? তো পেঁয়াজের ছায়াটা কিন্তু আমাদের গাঢ়, এবং এই জায়গাগুলো কিন্তু কোনা, এই জায়গাগুলো অবশ্যই ডার্ক হবে, কারণ এগুলোতে কোনো আলো পড়তেছে না, তাই না? এগুলো এই যে এগুলো ফাঁকে ফাঁকের জায়গা, এই যে ফাঁকের মধ্যে যে জায়গা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে কি আমাদের একটা মগ। এবার মগটা জিজ্ঞেস করি, এই ড্রয়িংটা আসবে কোথায়? এইদিকে। এই যে এখন মগটা চিন্তা করতে হবে যে আপনি এটা কিসের মগ আসতেছেন। আপনি কি এটা কাঁচের মগ আসতেছেন, নাকি স্টিলের মগ আসতেছেন, নাকি মাটির মগ আসতেছেন? একদম স্কেচ করে ওটা বোঝানো সম্ভব যে এই মগটা আপনি কিসের মগ ড্রয়িং করছেন। আমরা প্রথমে একটা সফট একটা স্কেচ দিয়ে নিলাম। এখন ধরেন এটা একটা স্টিলের মগ, তাহলে এইটা তো ভিতরের অংশ মগের, তাই না? এই অংশটা ভিতরে, এবং এই ভিতরের মধ্যে আলো ছায়া একটা ব্যাপার থাকবে, যে এই অংশটা বেশি ভিতরে, এই অংশটা অবশ্যই বেশি কি হবে, সেই অংশটা অবশ্যই বেশি ডার্ক হবে। আচ্ছা, তারপরে ধরেন ড্রয়িং এর আমাদের আছে এই অংশটুকু। এখন দেখেন এই জায়গাটা কিন্তু, এই যে এখানে যেটা বলছিলাম যে ছায়া পড়ে, তাহলে এখানে কি টমেটো আর পেঁয়াজের ঠিক ছায়াটা পড়বে না? যেহেতু টমেটো আর পেঁয়াজটা আগে, গ্লাসটা পিছনে পড়তে পারে। একটু আলাদা করে নেওয়া জিনিসটাকে, এই আর কিছু না। আচ্ছা, এরপরে বললাম যে এটা একটা ধরেন স্টিলের গ্লাস, তাহলে স্টিলের গ্লাস দিলে কি হবে, এই জায়গাগুলো অবশ্যই বেশি লাইট, এবং এইখানে স্টিলের যে মানে জায়গাটা যায়, সেটাও কিন্তু একটা লাইট একটা ভাব থাকে। ঠিক আছে,
যে গ্লাস, এই গ্লাসের ছায়াটা অবশ্যই পিছন থেকে এসে এখান পর্যন্ত পড়বে। তাহলে আমরা এখানে একটা ছায়া দিয়ে নিই, হালকা করে দিই, কারণ ওইটা দেখো খালি জায়গা, তাইলে ওখানে হালকা ছায়া হবে তুলনামূলক এখানকার। আলাদা করার জন্য এই করলাম, দেখছেন? এই হলো আমাদের আলোর সাথে কম্পেয়ার করে জিনিসটা। এখন ধরেন আমি যদি চাই যে পুরাটাকে আমি একটা স্কেচ দিতে, দেখে শক্ত করে একই প্রেশার, প্রেশার কখনো চেঞ্জ হওয়া যাবে না, প্রেশার একই থাকতে হবে। একই প্রেশারে যখন আমি পুরোটার উপরে এরকম দাগ দিব, যেই জায়গায় যা থাকবে তা তাই থাকবে। কেন জানেন? কারণ সেটা সেই তুলনায় দাগ হবে বা পরিবর্তন কোনো কিছু ঘটবে। দেখেন, এখন এই যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাইলাম, প্রত্যেকটা ড্রয়িং করে দেখালাম। এখন এই ড্রয়িংটা আমাদের কালারের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি আজকে স্কেচটা ভালো করে শিখতে পারেন, স্কেচ আপনাদের আলাদা কোনো চ্যাপ্টার না, হ্যাঁ, কিন্তু এই স্কেচটা ড্রয়িং এও কাজে লাগে। ধরেন একটা ড্রয়িং আপনাকে দিল, কিন্তু ড্রয়িং এর মধ্যে আলো ছায়া কিভাবে পড়ছে সেটা যে আপনি বোঝাবেন, তার জন্য আমি যে বললাম যে আপনাকে লাইন লাইট রাখতে হবে, কিছু লাইন ডার্ক করতে হবে। আপনি কোন জায়গায় লাইট রাখবেন, কোন জায়গায় ডার্ক করবেন, আপনি কিভাবে বুঝবেন? ওই যে সূর্যকে কল্পনা করবেন, করে আপনি সূর্য চিন্তা করে আপনাকে পুরো ছবিটা ওই ডার্ক আর লাইটটা বের করতে হবে। এটা ড্রয়িংও বের করতে পারবেন, আপনি স্কেচও বের করতে পারবেন। এবং যখন আপনি দেখা যাচ্ছে যে একটা বড় গ্রামের দৃশ্য আসছে, স্কেচ কিন্তু কি বলছেন ম্যাম? আচ্ছা, অনুমতির কথা পরে বলতেছি, স্কেচটা বলে নি। আপনারা দেখা গেছে যখন স্কেচ করবেন বড় বড় ছবিগুলো, তখন ওখানে কিন্তু স্কেচের ব্যাপার থাকে। এরকম আলাদা স্কেচেরই বিভিন্ন নিয়ম আছে, ওইটা ড্রয়িংও প্রয়োগ করা যায়। নর্মাল আপনি একটা ছবি ড্রয়িং করে রাখছেন আর সেখানে টেকনিক খাটায় কিছু স্কেচ করে ফেলছেন, বোঝা যাবে না কিন্তু ড্রয়িং এ। কিন্তু আপনি অবশ্যই মার্কটা ভালো পাবেন যারা সাধারণ ড্রয়িং করবে তাদের থেকে, কারণ আপনার ছবিটা অবশ্যই গর্জিয়াস মনে হবে। নর্মাল একটা ড্রয়িং করলাম আর আমি যে স্কেচ করলাম, দুইটার মধ্যে তফাৎ আছে না? এটা দেখতে বেশি সুদর্শন না? জিনিসটা বেশি সুন্দর না? ড্রয়িং এর থেকে অবশ্যই সুন্দর বেশি। তাহলে সুন্দর যেহেতু বেশি, তাইলে যদি এটা নাম্বার ধরেন দুইটাতেই থাকে, তাহলে এটা নাম্বারটা বেশি ভালো পাবে, ভালো আনতে পারবে। এখন কিছু জায়গাতে টেকনিক, যে ড্রয়িং এর মধ্যে আপনি স্কেচ ইউজ করে ফেলতেছেন, টেকনিকটা খাটাবেন কখন? যখন আপনি জানবেন। আরেকজন আমাকে এখন কোশ্চেন করছেন যে ম্যাডাম পরীক্ষা হলে কি কি নিয়ে যাওয়ার পারমিশন পাবে? পরীক্ষার হলে যে জিনিসের পরীক্ষা হবে সেই জিনিসের সমস্ত জিনিস নিয়ে যাওয়ার আপনারা পারমিশন পাবেন। মানে কিরকম? যেমন ড্রয়িং এর জন্য আপনাদের মাধ্যম দেওয়া থাকে। মাধ্যম কি কি? পেন্সিল, কলম, কালি, তুলি। আপনাদের সিলেবাসের মধ্যে দেখি এটা লেখা আছে, আমি একটু দেখাই সিলেবাসের কোথায় লেখা আছে। আপনি কি কি নেওয়ার পারমিশন পাবেন বা কি ইউজ করতে পারবেন সেটা পাবেন। এই যে আপনাদের সিলেবাস শুরু হলো, আচ্ছা আপনার শিখতেছেন সিলেবাসের মধ্যে ড্রয়িং সাবজেক্ট, ঠিক আছে? তাইলে এই ড্রয়িং এর বিবরণটা আছে এর ভিতরে। ভিতরে যান, ভিতরে যান, ড্রয়িং, লক্ষ্য করেন ড্রয়িং। এই ড্রয়িং এর মধ্যে চলে যান, এই যে অধ্যায় ব্যবহারিক কি কি শিখবেন। এই দেখেন, পেন্সিল, কালি, তুলি, পেন্সিল, কালি, তুলি, পেন্সিল, কালি, তুলি, পেন্সিল, কালি, তুলি, কলম, তাই না? তার মানে পরীক্ষা হলে আপনাকে এই সব জিনিস নিয়ে যেতে হবে। কাটিং পেপার, পেন্সিল, বোর্ড, কালি, তুলি, কলম। আপনাকে যে কোনো একটা মাধ্যম দিতে পারে এখানকার ভিতর থেকে, আর নইলে সবগুলাই অবলিকে দিয়ে দিতে পারে, যেরকম এখানে আছে অবলিক। আপনি কোনটা ব্যবহার করবেন সেটা আপনার। যখন অবলিক থাকবে তার মানে কি আপনি কোনটা ব্যবহার করবেন তা আপনার ব্যাপার, আপনি যেটাতে ভালো জানেন সেটা ব্যবহার করবেন। আর যদি অবলিক না দিয়ে একটাই দেয়, তাইলে যেটা দিল সেটাই ব্যবহার করতে হবে।
এখন যেহেতু এখানে তিনটা মাধ্যমের কথা বলছে, এই তিনটা হচ্ছে তিনটা মাধ্যম। পেন্সিল একটা মাধ্যম, এই কাটিং পেপারে ব্যবহার করতে হয়। কলম একটা মাধ্যম, এটাও এই কাটিং পেপারে ব্যবহার করতে হবে। কালি তুলিও একটা মাধ্যম, যেটা কিনা এই কাটিং পেপারে আপনার ব্যবহার করতে হবে। ঠিক আছে? তাইলে এই তিন মাধ্যম আপনি যদি শিখে যান পরীক্ষার হলে, আপনাকে একটা দিনও আপনি করতে পারবেন। আবার ধরেন যেমন আমাদের যদি অনেক সময় আসে যে কি আছে যে কোন মাধ্যমে করবো, ধরেন সব মাধ্যমে করতে পারবো, তো আমরা সবচেয়ে কঠিন মাধ্যমটা চুজ করি কেন? কারণ সেটাতে ড্রয়িং কঠিন যেরকম, সেটা কঠিন কেন? কারণ সেটা সবচেয়ে গর্জিয়াস, পারি যেহেতু। তাহলে পারলে আপনি হচ্ছে যেটা সবচেয়ে ভালো সেটা ব্যবহার করবেন, এবং যেটা সবচেয়ে সুন্দর। অবশ্যই পেন্সিলের থেকে একই কাজ যদি আমি কলম দিয়ে করি, কলমের স্কেচ অত ভালো হয় না। ড্রয়িং এর কথা বলতে, আপনাদের তো এটা ড্রয়িং পরীক্ষা, তো ড্রয়িং এ আপনার পেন্সিলের থেকে কলমের ড্রয়িং বেশি সুন্দর, বেশি দেখতে ভালো। সেটা বুঝাইতে পারছি? এই হচ্ছে আপনাদের আজকে ক্লাস শেষ, আপনারা কোশ্চেন করতে পারেন। আপনারা হচ্ছে ক্লাস আজকে কমপ্লিট।